নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এর যে ক্লাস শুরু হয়েছে, আজকে ভৌতবিজ্ঞানের 6 নম্বর ক্লাস। এর আগে অলরেডি ভৌতবিজ্ঞানের 5টি ক্লাস হয়ে গেছে এবং জীবনবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান এবং অঙ্কের অনেক ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। আমরা মূলত এই যে আজকে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব, সেগুলো তোমাদের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 টাইপের যে প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নের কথা মাথায় রেখে তোমাদের প্রশ্নগুলো সাজানো হয়েছে। এছাড়া তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে যাও, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 থেকে তোমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হয়। এই মক টেস্টটা দেওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এবং আরও ক্লাসগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নাও। দেখতে পাচ্ছ আমাদের এই ক্লাসের রুটিন, এই ক্লাসগুলো নিয়মিত তোমাদের হয়ে থাকে। চলো আমরা আজকে নতুন ক্লাসে শুরু করি। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, দেখো, একটি বল খাড়া উপরে ছুড়ে দেওয়া হলো, বলটি কি ধরনের গতি নিয়ে চলবে। দেখো কি বলছে, একটি বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। সাপোজ এখানে বলটা ছিল, এটা খাড়া যখন উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, এরম ছুড়ে দেওয়া হলো। দেখো এই যে গতিটা, এটা কি একটা সরলরেখা বরাবর চলছে। তো তাহলে যখন একটা কোনো বস্তু সরলরেখা বরাবর চলবে, তখন তার যে গতিটা প্রাপ্ত করবে, তার গতিটাকে কি বলবো আমরা? সরলরৈখিক গতি। দেখো অপশান সি হবে আমাদের রাইট অ্যান্সার। এবার তোমাদের এই মিশ্র গতি, আর এক ধরনের যে ঘূর্ণন গতি, সেগুলো তোমাদের একটুখানি বলে দিই। ঘূর্ণন গতি কাকে বলে? যখন কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে তার চারিপথে যে প্রদক্ষিণ করবে, তখন তার গতিকে কি বলবো আমরা? ঘূর্ণন গতি। আর মিশ্র গতি জিনিসটা কি? মিশ্র গতি হচ্ছে যখন যে বস্তুর মধ্যে এই ঘূর্ণন গতি এবং এই সরলরৈখিক গতি, দুটো গতি বর্তমান থাকবে, সেই ধরনের গতিকে বলবো আমরা মিশ্র গতি। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। দেখো পরের প্রশ্ন কি বলছে, দেখো বলছে সরলরৈখিক পথে কোনো কণার সরণ অতিক্রান্ত দূরত্ব চেয়ে কী হবে। বলছে একটা কণা সরলরৈখিক পথে গতিশীল। সাপোজ এখানে একটা কণা আছে, এখান থেকে কণাটা এখানে গেল, কোন পথে গেল? একটা সরলরৈখিক পথে গেছে, ঠিক আছে, একটা সরলরৈখিক পথে এ থেকে বিয়ে গেল। এবার কি বলছে, সরণ কি হবে? সরণ কি হবে? এইখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা, এটাই তো বস্তুটা সরণ, এবং সরণের দিকটা কোন দিকে হবে? এ থেকে বিয়ের দিকে। বোঝা গেল? এবার কি বলছে, সরণ এবং অতিক্রান্ত দূরত্ব চেয়ে কি হবে। অতিক্রান্ত দূরত্ব মানে কি? যে পথটা অতিক্রমণ করবো, তো এই যে এটাও তো একই পথ অতিক্রমণ করছে। যখন সরলরৈখিক পথে কোনো কণা যাবে, তখন তার কি হবে? সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। এটা কিন্তু মাথায় রাখবে। তো অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। যখন কোনো বস্তু সরলরৈখিক পথ অতিক্রমণ করবে, সেক্ষেত্রে আমার অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সর্বদা কিন্তু আমার সমান হবে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখি কি বলছে। দেখো 3 নম্বর প্রশ্ন বলছে, বল যদি পি, ভর এম এবং ত্বরণ যদি এফ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি। তোমাদের একটা ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে। দেখো আমরা জানি বল সমান ভর ইন্টু ত্বরণ। কি এটা কিন্তু আমরা জানি, কি বল সমান ভর ইন্টু ত্বরণ। এবার বল এখানে কি বলেছে? বল এখানে পি বলেছে, তাই বলের জায়গায় পি বসিয়ে দিলাম, সমান ভর সমান কি বলেছে? এম বলেছে, এম বসালাম, ইন্টু ত্বরণ সমান কি বলেছে? এখানে এফ বলেছে। তাহলে আমার কি হয়ে গেল? এখনো পি সমান এম এফ। বোঝা গেল? পি সমান আমার তাহলে কি হয়ে গেল? এম এফ। দেখো এর মধ্যে কোন ইকুয়েশনটা আছে? দেখো অপশন বি আছে, পি সমান এম এফ। এটা হচ্ছে বলের ইকুয়েশন। বল সমান ভর ইন্টু ত্বরণ। এটা কিন্তু তোমাদের মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের অনেক অঙ্ক হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 4 নম্বর প্রশ্ন কি বলছে। 4 নম্বর প্রশ্ন বলছে, নিউটনের প্রথম গতিসূত্র অন্যভাবে কোনটি বলা যায়। যে এখানে 4টে যে অপশান আছে, 4টের মধ্যে কোনটা বলা যায়। দেখো নিউটনের প্রথম সূত্র কি বলছে? নিউটনের প্রথম সূত্র বলছে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং সচল বস্তু চিরকাল একই সরলরেখায় একই বেগে চলতে থাকবে, যদি বাইরে থেকে কোনো বাহ্যিক কোনো বাধাপ্রাপ্ত না হয়। তাহলে দেখো এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিন্তু একটা জাড্যের ধারণা পাই। কিসের পাই? জাড্যের ধারণা পাই। এই জাড্যের ধারণা পাই আমরা নিউটনের প্রথম সূত্র থেকে। তাই নিউটনের প্রথম সূত্রকে আমরা বলি জাড্যের সূত্র। এবার এই জাড্য জিনিসটা কি, সেটা একটুখানি বুঝে নাও। জাড্য বলছে যদি একটা বস্তু স্থির অবস্থায় আছে, ঠিক আছে, সে কি চাইবে? সে চাইবে সবসময় স্থির অবস্থায় থাকতে, ঠিক আছে। এবং একটা গতিশীল বস্তু যদি চলছে, ঠিক আছে, তার প্রবণতা কি হবে? সে চাইবে কি? সে একই সরলরেখা বরাবর মানে গতিশীল থাকতে। তাহলে এই যে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকেই বলা হয় জাড্য। এই জাড্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। এই স্থির বস্তু স্থির অবস্থায় থাকার যে প্রবণতা, তাকে বলা হয় স্থিতিজাড্য। আর গতিশীল বস্তু গতিশীল অবস্থা বজায় রাখার যে চেষ্টা, সেটাকে বলা হয় গতিজাড্য। জিনিসটা বোঝা গেল? জাড্য জিনিসগুলো কি কি? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নি কি বলছে। জাড্যের পরিমাপ হলো
দেখো একটা সিম্পল উদাহরণ দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমাদের কাছে একটা 5 কেজি বাটখারা আছে, কত কেজি? 5 কেজি। আর একটা আছে 50 কেজির বাটখারা, ঠিক আছে, 50 কেজি। দেখো এই 5 কেজি বাটখারাটা তুলতে তোমার বেশি কষ্ট হবে না 50 কেজি বাটখারাটা তুলতে বেশি কষ্ট হবে? দুজনকার প্রবণতা কি, এটা তো স্থির অবস্থায় আছে, এরা চাইবে কি নিজেকে স্থির থাকতে, ঠিক আছে, এটা নিজেকে স্থির থাকতে চেষ্টা করবে। তাহলে 5 কেজির বাটখারাটা বেশি তুলতে কষ্ট হবে না 50 কেজি? অবশ্যই 50 কেজি বাটখারাটা বেশি তুলতে কষ্ট হবে। কেন? এর ওজনটা বা এর ভরটা কিন্তু বেশি, ঠিক আছে। তাহলে এই জাড্যের পরিমাপ কিন্তু করা হয় আমাদের এই ভর দ্বারা, ভর দ্বারা কিন্তু আমাদের জাড্যের পরিমাপ করা হয়। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে কি বলছে। 6 নম্বর প্রশ্ন বলছে আমাদের, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রদত্ত কোন ভৌত রাশিটির মান শূন্য নয়? দেখো সমবেগে গতিশীল, খেয়াল রাখবে, দেখো এর কোন মানটা শূন্য হবে না। দেখো ত্বরণ কি হবে, সমবেগে যখন গতিশীল হবে তখন ত্বরণ যদি শূন্য হয়, ত্বরণ শূন্য হলে মন্দন শূন্য হবে। কি হবে? সমবেগে যখন গতিশীল সেক্ষেত্রে তো কোনো রকম কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন না হলে কি ত্বরণ আমাদের শূন্য হবে। 1 নম্বর গেল, ত্বরণ যদি শূন্য হয় তাহলে মন্দনও শূন্য হবে, কারণ ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলে থাকি? মন্দন বলে থাকি। প্রযুক্ত বল, প্রযুক্ত বল এখানে কি বললাম? ই সমান কি বললাম? এম এফ। আমি এফটাকে এখানে ত্বরণ, তো এফটা যদি জিরো হয় তাহলে কি পিটাও তো জিরো, প্রযুক্ত বলও জিরো হয়ে যাবে যদি ত্বরণটা শূন্য হয়। কেন হচ্ছে আরেকবার ভালো করে বুঝে নাও। আমরা কি জানি? পি সমান এম এফ। এখানে কি আমার ত্বরণ আমি শূন্য, আমি আগেরটাতে প্রমাণ করে দেখিয়ে দিলাম, তাহলে এম ইন্টু জিরো, তো তাহলে কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে কি জিরো হবে, তাহলে পি সমান কি হয়ে যাবে? জিরো হবে। মানে আমার প্রযুক্ত বল কি জিরো হতে পারে। এবার ত্বরণও আমি বললাম কি ত্বরণ জিরো হতে পারে, কারণ সমবেগে গতিশীল হলে বেগের পরিবর্তন না হলে ত্বরণ কোনো সৃষ্টি হবে না। দেখো ভর বেগ, ভর বেগ হচ্ছে ভর ও বেগের গুণফল। বস্তুর ভরকে যদি এম ধরি এবং বেগকে যদি ভি ধরি, দেখো কোনো বস্তুর ভর কি শূন্য হতে পারে কোনো দিন? কোনো বস্তুর ভর কিন্তু কোনোদিন শূন্য হতে পারে না, তাহলে ভর তো কিছু একটা থাকবে। আর এখানে বেগ তো আমাকে বলে দিচ্ছে সমবেগে গতিশীল, বেগ তো কিছু একটা বর্তমান আছে। তাহলে কি দেখো এই এম ভি এটাকে আমরা কি বলি? ভর বেগ বলি। এই ভর বেগ কোনোদিন কিন্তু শূন্য হতে পারে না, কখন? যখন কোনো বস্তু সমবেগে গতিশীল হবে। জিনিসটা ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। আমি তোমাদের বললাম ওই বলের ইকুয়েশনটা তোমাদের জানতে হবে। দেখো সেই বলের ইকুয়েশন থেকে কিন্তু এই অঙ্কটা হবে। কি বলছে? 75 নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, বস্তুটির ভর কত? আমাকে এখানে দেখো কি বলে দিয়েছে, পি বলটা বলে দিয়েছে কত? 75 নিউটন। বোঝা গেল? আর কি বলে দিয়েছে? ত্বরণ এফ কত বলে দিয়েছে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বার করতে কি এম বার করতে বলেছে, এমটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি? পি সমান কি এম এফ। তাহলে পিটা আমার কত বলে দিয়েছে? 75, বসিয়ে দেবো, সমান এমটা কত বলে দিয়েছে? এমটা আমাকে বার করতে হবে, ইন্টু ত্বরণটা কত বলে দিয়েছে? 3। তাহলে এখানে এম সমান কি হয়ে যাবে? এই 3টা এদিকে চলে আসবে, তাহলে 75কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? আমার 25। 25 কী হবে? বস্তুর ভর বলেছে। এখানে নিউটনটা কিসে দিয়েছে? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো নিউটনটা হচ্ছে আমার এসআই ইউনিট, ঠিক আছে, এসআই ইউনিট দিয়েছে। এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটারটাও কিন্তু আমার এসআই ইউনিট, ঠিক আছে। তাহলে কিন্তু আমার যে ভরটা হবে সেটাও কিন্তু আমার এসআই ইউনিট হবে, অর্থাৎ কী হবে? এটা কেজি হবে। 25 কেজি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই জিনিসগুলো ইউনিট কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু তোমাদের গন্ডগোল হয়ে যাবে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। পরের প্রশ্ন কি বলছে দেখো, এটা সিম্পল একটা প্রশ্ন দিয়েছে। দেখো হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য কি হবে? ভারী বস্তুর জাড্য অবশ্যই বেশি হবে, কারণ বস্তু ভরের উপর তো নির্ভর করে। ভর বেশি হলে জাড্য বেশি হবে, তোমাদের আগেই আমি ডিটেলসে বোঝালাম। তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নটা দেখে নিই। দেখো কোনটি স্পর্শজনিত বল নয়, মানে স্পর্শ না করে কোন বলটা সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের এখানে বার করতে হবে। দেখো ঘর্ষণ বল, ঘর্ষণ বল জিনিসটা কি দেখো একটুখানি বুঝে নাও। এইখানে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুর ভরটা কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে ক্রিয়া করবে, এমটা, ঠিক আছে, এটা তোমাদের না জানলেও চলবে। দেখো আমি কি বললাম, এই বস্তুটাকে আমি এই দিকে টানছি, ঠিক আছে, এই দিকে টানছি। বস্তুটা কোথায় আছে? একটা পাতের সঙ্গে, অর্থাৎ একটা প্লেটের সঙ্গে তো ভূমির সঙ্গে তো স্পর্শ করে আছে। যখন ভূমির সঙ্গে স্পর্শ করে থাকবে তখন এই বস্তুটাকে যখন টানবো তাহলে ভূমি তো এর উল্টো দিকে একটা বল প্রয়োগ ক্রিয়া করে, ঠিক আছে। যখন কোনো একটা বলকে আমি সামনের দিকে বল প্রয়োগ করব, তার উল্টো দিকে যে বলটা ক্রিয়া করে সেটাই হচ্ছে কিন্তু আমার ঘর্ষণজনিত বল। এবং ঘর্ষণজনিত বলটা সৃষ্টি হয় এই যে বস্তুটা ভূমির সাথে স্পর্শ করে থাকে বলে সৃষ্টি হয়। তাহলে ঘর্ষণ বল যখন তৈরি হবে তখন কিন্তু এই দুটো বস্তুর সঙ্গে কন্ট্যাক্ট থাকতেই হবে, তো মানে স্পর্শ করতেই হবে, তো তাহলে এটা আমাদের কিন্তু হবে না। ঘর্ষণ বল কিন্তু স্পর্শজনিত ছাড়া হবে না। মহাকর্ষীয় বলটা বলছি, দেখো টান জিনিসটা কি? টান হচ্ছে, তোমরা দড়ি টানাটানি খেলা দেখেছো, কি করে কিছু লোক এই দিকে টানে আর কিছু লোক কি করে এই দিকে টানে। এই দুটো দড়ির মাঝখানে তো মিড পয়েন্টে দুটো স্পর্শ করে আছে, তাহলে এটাও কিন্তু আমাদের হবে না।
স্প্রিং বল, স্প্রিং কীরকম ক্রিয়া করে দেখো, এরকম থাকে, এরকম এরকম করে, এরকম একটা স্প্রিং এখানে ওয়েট থাকে। তাহলে এই স্প্রিং বলটা যেটা ক্রিয়া করছে, স্প্রিংটাতে এই তো ওপরের যে যেখানের সঙ্গে এটা আটকে আছে তার সঙ্গে স্পর্শ করে আছে, তাহলে এটাও আমাদের হবে না। এবার চলে আসি মহাকর্ষ বলটা কি। দেখো মহাকর্ষ বল হচ্ছে দুটি মহাজাগতিক বস্তুর মধ্যে যে আকর্ষণ বল। তোমরা বলতে পারো পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকেই বলবো আমরা মহাকর্ষ বল। মানে দুটি মহাজাগতিক বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকেই আমরা মানে মহাকর্ষ বল বলে থাকি। তাহলে মহাজাগতিক বস্তুর মধ্যে কি কন্ট্যাক্ট আছে, পৃথিবী এবং চাঁদের মধ্যে কি কন্ট্যাক্ট আছে? না। তাহলে স্পর্শজনিত বল হবে না হচ্ছে আমাদের মহাকর্ষ বল। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই মহাকর্ষ বলের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা মনে রাখবে। এফ সমান, দেখো তোমাদের সূত্রটা আমি এখানে বলে দিই একবার। এফ সমান মহাকর্ষ বল সমান G1 ইন্টু G2, অনেক জায়গায় M1 ইন্টু M2 থাকবে, বাই কি আর স্কোয়ার। মানে M1 M2 এটা হচ্ছে G1 G2 হচ্ছে দুটো বস্তুর ভর, আর আর হচ্ছে দুটো বস্তুর মধ্যে যে দূরত্ব। অনেক জায়গায় কিন্তু দেখবে এটা M1 M2 বাই আর স্কোয়ার থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু ঠিক করে নেবে। চলো পরবর্তীকালে 10 নম্বর প্রশ্ন থেকে আমাদের কি আছে, 10 নম্বর প্রশ্ন বলছে নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি। নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি দেখো কি হবে। আমি প্রথম প্রশ্ন তোমাদের বলেছিলাম, যখন কোনো বস্তু কোনো বিন্দু বা কোনো অক্ষকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরবে, দেখো পৃথিবী কি করে, এটা সূর্য থাকে, সূর্যকে কেন্দ্র করে তার চারিদিকে প্রদক্ষিণ করে। তাহলে কি একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে প্রদক্ষিণ করছে, তো সেক্ষেত্রে আমাদের যে বলটা সেটা হয়ে যাবে কি আমাদের ঘূর্ণন বল। ঠিক আছে, ঘূর্ণন বল কাকে বলে সেটা আমি প্রথমেই তোমাদের বলে দিলাম। কোনো বিন্দু বা কোনো অক্ষকে কেন্দ্র করে তার চারিদিকে যখন প্রদক্ষিণ করবে সেই ধরনের গতিকে কি বলবো আমরা, ঘূর্ণন গতি। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেল? চলো 11 নম্বর প্রশ্নটা দেখে নি কি বলছে। দেখো এখানে আবার জারধর প্রশ্ন চলে এলো। কি বলছে দেখো, বলছে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে হেলে পড়ে, এর কারণ কি? স্থিতিজাড্য, গতিজাড্য, ঘূর্ণন গতি না আপেক্ষিক গতি? দেখো এখানে তোমাদের একটা সিম্পল কিভাবে মনে রাখবে দেখো বলে দিই। যখন সামনের দিকে হেলে পড়বে সেটা হবে গতিজাড্য। যখন সামনের দিকে হেলে পড়বে তখন সেটা হবে গতিজাড্য। যখন পিছনের দিকে হেলে পড়বে সেটা হবে স্থিতিজাড্য। কীরকম হচ্ছে দেখো, একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। তোমরা একটা বাসে চেপে আছো, ঠিক আছে, বাসটা গতিশীল, বাসটা মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ সামনে একটা কিছু চলে এলো, বাধা চলে এলো, সে কী করে, ড্রাইভার কী করে ব্রেক কষবে, ব্রেক কষলে দেখবে আমরা সামনের দিকে হেলে পড়ছি। তো সামনের দিকে যখন হেলে পড়ছি, বাসটা তো গতিশীল ছিল, গতি হলে কি সামনের দিকে হেলে পড়ছি, তাহলে সামনের দিকে যখন হেলে পড়বো তখন সেটা হয়ে যাবে আমরা কিন্তু গতিজাড্যের উদাহরণ, ঠিক আছে। আর যখন পিছনের দিকে হেলে পড়ি, এরকম কন্ডিশন কখন হয়, একটা বাস কোনো বাস স্টপে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে বাসটা চলতে শুরু করলো, তখন কি আমাদের পিছনের দিকে হেলে পড়ি, তাহলে পিছনের দিকে হেলে পড়লে আমাদের সেটা হয়ে যাবে কিন্তু স্থিতিজাড্যের উদাহরণ। তাহলে এখানে কি বলছে, চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেল আর ওই সামনের দিকে হেলে পড়লো, সামনের দিকে হেললে কি হয়ে যাবে আমাদের গতিজাড্যের উদাহরণ। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 12 নম্বর প্রশ্ন কি বলছে। 12 নম্বর প্রশ্ন বলছে বক্ররৈখিক পথে সমদ্রুতিতে গতিশীল কণার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। দেখো বক্ররৈখিক মানে কি, এটা কিন্তু সোজা যাচ্ছে না, আগে যেটা আমরা করলাম সেটা কি সোজা পথে যাচ্ছিল। দেখো আমি কি করলাম, আমি এইভাবে এখানে গিয়ে পৌঁছালাম বি বিন্দুতে। তাহলে এই যে এই টোটালটা কি, এটা আমি ধরলাম কি, এটা আমি সাপোজ ধরলাম 15 কিলোমিটার। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 15 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এইটা আমার কি হয়ে গেল, আমার দূরত্ব, ঠিক আছে, বা অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল। এবার সরণ যদি আমি এ এবং বি বিন্দুর মধ্যে মাপি, তাহলে কি এটা সরলরৈখিক পথ হবে, ঠিক আছে, সরলরৈখিক পথ হবে নিশ্চয়ই, কারণ সরণটাকে সবচেয়ে কম ডিস্টেন্সটা আমরা মেজার করি। তাহলে এটা কি 15 থেকে নিশ্চয়ই কম হবে। এটা হয়ে গেল কি, আমি সাপোজ ধরলাম 10 কিলোমিটার, আমি কিন্তু ধরছি। দেখো তোমরা কিন্তু নর্মালি ভাবলেই কিন্তু বুঝতে, যখন আমরা ঘুরে ঘুরে যাবো তখন কি বেশি পথ অতিক্রমণ করতে হবে, আমি সেটা ধরলাম 15। আর যখন সোজা যাবো আমার নিশ্চয়ই কম পথ অতিক্রমণ করতে হবে, সেটা হয়ে গেল আমি ধরলাম 10। এবার কি বলছে দেখো, সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কী হবে। তাহলে সরণ এখানে কত হয়েছিল, আমার সাপোজ 10 হয়েছিল, আর অতিক্রান্ত দূরত্ব কত হয়েছিল 15। তাহলে 10 আর এটাকে 2/3 কাটাকাটি করলে দেখো, যখন 2/3 এটা কি 1-এর থেকে কম না বেশি, যখন ওপরে আমার কম থাকে তাহলে নিশ্চয়ই সেটা 1-এর থেকে কী হবে, 1-এর থেকে কম হবে। এটা যদি ভাগ করি তাহলে 0 পয়েন্ট সামথিং আসবে, তো তাহলে সেটা নিশ্চয়ই 1-এর থেকে কম। সেক্ষেত্রে আমার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত সবসময় কী হবে, 1-এর থেকে কম হবে, যখন বক্ররৈখিক পথে আমরা কোনো পথ অতিক্রমণ করব। বোঝা গেল? কি বোঝালাম, একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। দেখো চলো পরের প্রশ্নটা দেখে কি বলছে। 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো,
বলছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র মান্যতা পায় যখন বাহ্যিক বল কি হয়, যখন বাহ্যিক বল যখন শূন্য হবে তখনই কিন্তু এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি, তার আগে কিন্তু পারবো না। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্নটা দেখে কি বলছে। 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 14 নম্বর প্রশ্ন বলছে নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি, দেখো এটা ডবল হয়ে গেছে, এটা কি হচ্ছে আমাদের ঘূর্ণন গতি, এটা আমি আরেকবার করলাম তো এর আগে, এটা ডবল হয়ে গেছে। চলো পরবর্তী 15 নম্বর প্রশ্নটা দেখে কি বলছে। বলছে একটি লোহার বল গড়িয়ে গিয়ে অপর একটি বলকে ধাক্কা মারলো। ঠিক আছে, এই একটা বল আছে সাপোজ, এই বলটা গড়িয়ে 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 এখানে একটা বল ছিল, এখানে গিয়ে ধাক্কা মারলো। ঠিক আছে, এবার কি বলছে এটি যে বলের উদাহরণ সেটি কি, দেখো এটা কি হচ্ছে, একটা সংঘাত হচ্ছে, দুটো বলের মধ্যে ধাক্কা হচ্ছে, ধাক্কাকে আমরা কি বলি সংঘাত, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিন্তু সংঘাত জনিত বল, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেল কেন সংঘাত জনিত বলছি, দুটোর মধ্যে তো ধাক্কা হচ্ছে, ধাক্কা হলে সেটাকে আমরা কি বলি সংঘাত হয়েছে, সেই জন্য এটা হয়ে যাবে আমাদের সংঘাত জনিত বল। দেখো 16 নম্বর প্রশ্ন দেখো, খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি, আগে বলে এসআই কি, তারপর আমরা সিজিএস এর করছি। এসআই কি একটু আগে যখন অঙ্কটা করছিলাম ভালো করে খেয়াল করো, সেখানে দেখো ত্বরণ বলেছিল কি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এসআই কি হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সিজিএস এ কি হবে, সিজিএস হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ত্বরণের সিজিএস একক কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখো অনেক সময় কিন্তু এরকম থাকে সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা মানেই কিন্তু সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী 17 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি বলছে, বলছে একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করলো। ঠিক আছে, পথের ব্যাসার্ধ আর হলে একবার আবর্তন করলে কণাটির সরণ কত হবে, দেখো এরকম অঙ্ক কিন্তু তোমাদের আমি একটা করিয়ে দিয়েছিলাম। দেখো এখানে ছোট্ট পাড়া একটা ছবি এঁকে নিই, বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথ একটা আছে, বৃত্তাকার পথের কত ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ব্যাসার্ধ এই বৃত্তের কেন্দ্র থেকে আমি মেজার করি, এটা বলে দিয়েছে আমার কত, এটা বলে দিয়েছে কিন্তু আমার আর বলে দিয়েছে কত, এটা আর বলে দিয়েছে। দিয়ে কি বলছে এইখান থেকে আমি যাত্রা শুরু করলাম সাপোজ দিয়ে, এই বৃত্তাকার পথে পরিভ্রমণ করে কিন্তু আবার এখানে ফিরে এসছে, কারণ কি বলছে একবার আবর্তন করেছে। ঠিক আছে, যখন কোনো আমি যখন অঙ্কটা করিয়েছিলাম তোমাদের, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যখন একই বিন্দুতে হবে সেক্ষেত্রে আমার সরণ কত হয়ে যাবে, সবসময় 0 হয়ে যাবে। স্টার্টিং পয়েন্ট মানে এখান থেকে যাত্রা শুরু করেছিল এবং এসে এইখানেই থামলো, মানে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যখন একই হবে সেক্ষেত্রে আমার সরণ হয়ে যাবে সবসময় 0। তাহলে আমার সরণ কত হয়ে যাবে, দেখো এখানে কি বলছে একবার আবর্তন করেছে, মানে এখান থেকে শুরু করেছিল আবার ঘুরে এসে এখানেই থেমেছে, তাহলে সেক্ষেত্রে আমার সরণ হয়ে যাবে 0, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 18 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 18 নম্বর প্রশ্ন বলছে তৃতীয় গতিসূত্র ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত হয়। দেখো ভালো করে বুঝবে, একটা বস্তুর ওপর বল ক্রিয়া করলো, ঠিক আছে, এখানে একটা ক্রিয়া করলো, প্রতিক্রিয়া বল কিন্তু এই একই এবং বিপরীতমুখী হয়। আমি যদি ক্রিয়া বলটা এই দিকে করে তখন প্রতিক্রিয়া বলটা কিন্তু এই দিকে করবে। তাহলে এটা কি একটা সরলরেখা বরাবর, একটা সরলরেখা বরাবর যে কোণটা উৎপন্ন করে সেটা আমরা কত ডিগ্রি বলি, 180 ডিগ্রি। তো তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পরে কি 180 ডিগ্রি, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন দেখি 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 19 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বস্তু ওপর থেকে নিচে পড়লো, সেক্ষেত্রে স্থির রাশি কোনটি হবে। ওপর থেকে নিচে পড়লো, ঠিক আছে, সরণ কত হবে, সরণ তো স্থির হবে না, সরণ স্থির হবে কি, সরণ স্থির হবে না, সেক্ষেত্রে আমার মানে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক রাশিটি হবে আমার ত্বরণ। কারণ কি অভিকর্ষ ত্বরণ একটা নির্দিষ্ট মান আছে, তাহলে সেক্ষেত্রে আমার ত্বরণ হয়ে যাবে কিন্তু আমার এখানকার স্থির রাশি, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। চলো 20 নম্বর প্রশ্নটা দেখিনি। 20 নম্বর প্রশ্ন বলছে মিশ্র গতির উদাহরণ কি। মিশ্র গতির উদাহরণ যেখানে হচ্ছে সরলরৈখিক গতি এবং ঘূর্ণন গতি দুটোই বর্তমান। দেখো অপশানগুলো পড়ো। দেখো এটাই এখানে হবে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে একটু। দেখো কি হবে, ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া, ভূমির ওপর দিয়ে বলটা গড়িয়ে যাচ্ছে, তাহলে একটা বল আছে, বলটা গড়িয়ে গড়িয়ে কি এই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভূমির ওপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে দেখো বলটার মধ্যে একটা কি নিজের চারিদিকে যখন প্রদক্ষিণ করছে সেটা কি একটা ঘূর্ণন গতির উদাহরণ, আর যখন গড়িয়ে যাচ্ছে এটা সরলরেখা বরাবর যাচ্ছে, তাহলে এটা কি সরলরৈখিক গতি, তাহলে ঘূর্ণন গতি এবং সরলরৈখিক গতি বর্তমান, তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। অন্য অপশানগুলো দেখে নাও, এক স্থানে বলের ঘূর্ণন, এক স্থানে বলের ঘূর্ণন শুধুমাত্র ঘূর্ণন গতি বর্তমান থাকবে, বলের পিছনের গতি একই ব্যাপার হয়, ওপর থেকে খাড়াভাবে বলের নিচে পড়া গতি, তাহলে ওপর থেকে যখন খাড়াভাবে নিচে পড়বে তখন কি সেটা সরলরৈখিক গতি হবে, তাহলে একমাত্র অপশান এ আমাকে কি আমরা দেখতে চলন গতি এবং ঘূর্ণন গতি দুটোই বর্তমান, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেল। চলো পরবর্তী, ক্রিয়া ও প্রতিক্রিয়া কি। আমি তোমাদের যখন বললাম দেখো ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান এবং কি বিপরীতমুখী, দেখো এখানে সমান বলেছে এখানে বিপরীতমুখী বলেছে, তাহলে দেখো এ ও বি সঠিক, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে।
চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 22 নম্বর প্রশ্ন দেখো আমাদের কি বলছে, বলছে কোনো বস্তুর জার্ধ সবচেয়ে কম। দেখো আমি কি বললাম, জার্ধ কিসের ওপর নির্ভর করে, বস্তুর ভরের ওপর। এবার দেখো টেবিল, টেবিলের থেকে কি টেবিল, স্কুল ব্যাগ, বই এবং পেন্সিল, এর মধ্যে ভর সবচেয়ে কম কারা হবে? নিশ্চয়ই পেন্সিলের সবচেয়ে ভরটা কম হবে। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভরের ওপর কিন্তু জার্ধ নির্ভর করে, যার ভর বেশি তার জার্ধ বেশি, যার ভর কম তার জার্ধ কম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 23 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো, দেখো রকেটের যে গতিটা সেটা কিন্তু আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী চলে। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কি আছে। স্থিতিজাড্যের একটি উদাহরণ। স্থিতিজাড্য মানে কি, সে স্থির থাকার প্রবণতাটা সে দেখাবে। দেখো কি বলছে, দেখো প্রথম অপশানটা আমাদের কি বলছে, কম্বলের লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া। যখন দেখবে আমরা কোনো আমাদের কম্বল জাতীয় কোনো জিনিস যখন আমরা পরিষ্কার করি তখন তাড়াতাড়ি লাঠির বাড়ি মারি, লাঠির বাড়ি মারলে কী হয়, দেখবে কোনাগুলো কি উপর দিকে ছিটকে, ধুলো কোনাগুলো উপর দিকে ছিটকে যায়। কিন্তু ধুলো কোনাগুলো কী অবস্থায় থাকার চেষ্টা করে, সে স্থির আছে, স্থির থাকার চেষ্টা করে। সেক্ষেত্রে এইটা হয়ে যাবে আমাদের স্থিতিজাড্যের উদাহরণ। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, বোঝা গেল। বাকি অপশানগুলো দেখে নেবে, দেখবে ওইটাই হয়ে যাবে আমাদের রাইট আনসার। চলো এই ছিল আজকের প্রশ্ন। দেখো আমি কিন্তু এখানে টোটাল 25টা প্রশ্ন করালাম, কিন্তু 25টা প্রশ্ন করাতে গিয়ে কিন্তু আমি আরও অনেক প্রশ্ন কিন্তু বলে দিয়েছি, অনেক প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, সো আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা ভালো করে মন দিয়ে শুনবে, তাহলে দেখবে তোমাদের অনেক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর এরকম ভিডিও যদি নিয়মিত পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।